আজ সকালে ঘুম ভেঙে আবারও নিজেকে বিবস্ত্র অবস্থায় আবিষ্কার করলো তিন্নি। সারা শরীরে পোড়া দাগ, হাত দিলে যন্ত্রণায় আটকে উঠল। মেঝেতে চোখ পড়তে দেখলো রক্তমাখা পায়ের ছাপ দরজার দিকে চলে গেছে। ছাপগুলো দরজার দিকে বাইরের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর চোখের সামনেই পায়ের ছাপগুলো মিলিয়ে গেল। শরীরে একটু জোর নেই তিন্নির। কোনো রকম উঠে ড্রেস পরে গত রাতের কথা মনে করার চেষ্টা করলো। কিছুতেই মনে পড়ছে না কোনো কথা। দ্রুত টেবিল থেকে বার্নল ক্রিম বের করে পোড়া জায়গাগুলোতে দিতে লাগলো। প্রচুর জ্বালা করছে। এই সময় তিন্নির মা ঘরে ঢুকলেন। আজ আবারও শুরু করছে সব। তোকে নিয়ে কিন্তু এবার সত্যি আমার চিন্তা হচ্ছে মা। মা বিশ্বাস করো, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, প্রচুর জ্বালা করছে। দেখতেই তো পাচ্ছ তুমি কি খারাপভাবে পুড়ে গেছে। তিন্নির মা কথাগুলো শুনে ওর হাতের দিকে তাকালো, কিন্তু প্রতিদিনের মতো আজও তিনি কোনো পোড়া দাগ দেখতে পেলেন না মেয়ের শরীরে। তাই কথা ঘুরিয়ে বললেন, আজ এত সকাল সকাল উঠলি যে? অবশ্য আজ না, গত এক সপ্তাহ থেকে খেয়াল করছি আমার আগে উঠে যাচ্ছিস আজকাল। না, এমনিতে ঘুম ভেঙে গেল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। তিন্নির মা চলে গেল। ও আবার নিজের মনে ক্রিম লাগাতে লাগলো। এমন সময় নিবিড় ফোন করলো। গুড মর্নিং সুইটহার্ট। মর্নিং। কী ব্যাপার, আজ মনে হচ্ছে মর্নিংটা গুড হয়নি? তিনি মনে মনে ভাবছে নিবিড়কে সব কিছু খুলে বলবে কি না, কিন্তু তারপর আবার মনে হচ্ছে নিবিড় হয়তো কিছুতেই বিশ্বাস করবে না। কারণ নিজের মা যেখানে বিশ্বাস করছে না, সেখানে নিবিড় বা কেন করবে? অবশ্য যা ঘটে চলেছে এগুলি বিশ্বাস করার মতো ঘটনা নাই। নিবিড় এবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছ না? তোমার সাথে কথা বলছি, চুপ করে কেন? না কিছু না, আমি তোমাকে পরে ফোন করছি। পরে যে তুমি ফোন করবে না জানি আমি। আজ বিকেলে দেখা করতে এসো, তাহলেই হবে। আবার সেদিনের মতো বাহানা দেখিয়ে যে ভুলে গিয়েছিলে। আচ্ছা। ফোনটা রেখে দিল তিন্নি। 3 মাস পর নিবিড় আর তিন্নির বিয়ে। নিবিড় সারাদিন ফোন করে তিন্নির খোঁজখবর নেয়, কিন্তু তিন্নি যেন সারাদিনে একটা অন্য জগতে বাস করে। অবশ্য তিন্নি যে আগের থেকে এমন তা নয়। গত এক সপ্তাহ থেকে ওর এই পরিবর্তন। এক সপ্তাহ আগের কথা মনে করলো তিন্নি। সেদিন বিকালে নিবিড়ের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল ওর। সকাল থেকে খুব এক্সাইটেড ছিল তিন্নি। বিকেলে একটা সিল্কের শাড়ি পরে বেশ সুন্দর করে সাজলো। এবার আয়নার সামনে এসে লিপস্টিক লাগাতে লাগাতে নিজেই বলে উঠল, তুমি কত সুন্দর তিন্নি। তোমার মতো সুন্দরী মেয়েকে কেবল নিবিড়ের মতো হ্যান্ডসাম ছেলেই ডিজার্ভ করে, কোনো সাধারণ কারোর হতেই পারে না। কথাগুলো বলে এবারও কাজল পরা চোখের দিকে তাকালো। হঠাৎ করে ও খেয়াল করলো ওর প্রতিবিম্বটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। একটা কুৎসিত মেয়েতে পরিণত হলো চেহারাটা। মেয়েটা সারা শরীর আগুনে ঝলসানো, চামড়া গলে যাচ্ছে, তাও আবার আয়নার বাইরে। এসব দেখে তিন্নির অনেক বেশি ভয় হয়ে গেল, আর সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেদিন সন্ধ্যায় তিন্নির জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেও বুঝতে পারলো ও মেঝেতে পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে, আর ওর সারা শরীরে প্রচুর ব্যথা। তিন্নি খুব দ্রুত উঠে জামাকাপড় পরে বাইরে বের হলো। বের হতে মায়ের সামনে আসতে উনি চমকে উঠে বললেন, কিরে, কখন ফিরলি? আর কোথায় গিয়েছিলি বলতো? সেই কখন থেকে অপেক্ষা করছি আমি, আর তুই এসে চেঞ্জ করে নিয়েছিস? তাও আমি জানি না তুমি অপেক্ষা করছো আমার জন্য? হ্যাঁ, করতে বাধ্য করছিস তুই। নিবিড় আমাকে ফোন করেছিল, তোর নাকি আজ ওর সাথে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু তুই যাস নেই। আর তোকে কতবার কল করেছে, কিন্তু তুই ফোন রিসিভ করছিস না। নিবিড় ফোন করেছিল আমাকে, কিন্তু আমি কোথায় গিয়েছিলাম? তুই কোথায় গিয়েছিলিস আমি কিভাবে জানবো? আমি নিবিড়ের ফোন পেয়ে ভাবলাম হয়তো তোদের মধ্যে ঝগড়া হয়েছে, সেজন্য তুই বেরোসনি। কিন্তু তোর ঘরের সামনে যে দেখি বাইরে থেকে তালা ঝুলছে। সব কথা শুনে তিন্নির মাথা কাজ করছে না কিছুতেই। কোনো হিসাব যেন মিলছে না। মা আবার বলল, আজ পর্যন্ত তো তুই ঘরে তালা দিয়ে কোথাও যাসনি, আর বাড়িতে তো আমার মা মেয়ে ছাড়া আর কেউ নেই। তাহলে আজ হঠাৎ কি হলো? আর তুই কোথায় গিয়েছিলি এখনই বললি না যে? মা প্লিজ, এখন আমি আসছি, পরে তোমার সব প্রশ্নের উত্তর দিব। তিনি আবার নিজের ঘরে চলে আসলো। ও মনে মনে ভাবছে কী উত্তর দিবে। ওর নিজের কাছেই তো কোনো উত্তর নেই। ফোন হাতে নিয়ে দেখলো নিবিড়ের 12টা মিস কল। সারা শরীর এখনও ব্যথা, মনে হচ্ছে কেউ যেন ঘুমের মধ্যে খুব খারাপভাবে নির্যাতন করছে। এবার তিনি আস্তে আস্তে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়াতে ওর গলায় একটা দাগ দেখে চমকে উঠল। এটা কালো দাগ, অনেকটা জায়গা জুড়ে। তিনি নিজের মনে বলে উঠল, ছি, কি কুৎসিত লাগছে। কালো জায়গাটা হাত দিতে ব্যথা পেয়ে আটকে উঠল তিন্নি। এবার বেছে নিয়ে যে পানি নিয়ে তোলার চেষ্টা করতে আরও বেশি
জ্বালা করতে লাগলো। এবার তিন্নি হাউমাউ করে কাঁদতে লাগলো। বেশ ভালো করে দেখলো আগুনে ঝলসানোর মতো কিছুটা। তাই ও আপাতত বার্নাল ক্রিম লাগিয়ে নিল। নিবিড় আবার কল করছে, রিসিভ করতে, হ্যালো তিন্নি, তুমি ঠিক আছো তো? আজ সারা বিকেল আমি তোমার জন্য অপেক্ষা করছি, আসবে না একটাবার কল করে জানানোর প্রয়োজন মনে করনি? সরি, মনে ছিল না। আর ইউ জোকিং? হোয়াট ডু ইউ মিন বাই মনে ছিল না? আমি আন্টির থেকে শুনেছি তিন্নি তুমি বাড়িতেও ছিলে না, কোথায় গিয়েছিলে তাহলে বলো? তিন্নি চুপ করে আছে, কেননা ওর কাছে কোনো উত্তর নেই। আর এদিকে নিবিড় অনেক বেশি রেগে গেছে। একটু পর নিবিড় রাগ করে ফোনটা কেটে দিল। তিন্নি তাতেও কোনো ভাবান্তর নেই, ও শুধু ভাবছে বিকেলের কথা। রাতে খাবার টেবিলে তিন্নি কোনো কথা বলল না, এসে ঘুমিয়ে পড়ল। আর সেদিন রাত থেকেই শুরু হলো এই ঘটনা। তিন্নি ঘুমের মধ্যে অনুভব করলো ও শুয়ে আছে, আর একটা লোক এসে ওর পাশে দাঁড়ালো। এরপর আস্তে আস্তে তিনি ঘুমের মধ্যে অনুভব করলো ও শুয়ে আছে, আর একটা লোক এসে ওর পাশে দাঁড়ালো। লোকটা আস্তে আস্তে তিন্নির জামা কাপড় সব খুলে ফেললো। এবার সে বাজেভাবে ওকে স্পর্শ করতে লাগলো। তিন্নির খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু ও কিছুই করতে পারছে না। ওর মনে হচ্ছে ওর হাত পাগুলো অবশ হয়ে গেছে। লোকটা যেখানে যেখানে স্পর্শ করে সেই জায়গাগুলো পুড়ে ফোসকা পড়ে যাচ্ছে। আর তিনি চিৎকার করে কাঁদছে, কিন্তু ওর কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এইভাবে কিছুক্ষণ যন্ত্রণায় ছটপট করার পর লোকটি ওকে ছেড়ে চলে গেল। আর তিন্নি এখনও ব্যথায় কাতরাচ্ছে। এক পর্যায়েও ঘুমিয়ে পড়ল, কিন্তু সকালবেলা উঠে পোড়া দাগগুলো দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। কাল রাতের কোনো কথাই ওর মনে নেই, তাই দৌড়ে মায়ের কাছে যেয়ে হাতটা বের করে বলল, মা দেখো, খুব খারাপভাবে আমার সারা শরীর বিভিন্ন জায়গায় পুড়ে গেছে কাল রাতে, আর এগুলো যন্ত্রণা করছে। মা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, কারণ উনি কোনো পোড়া দাগ দেখতেই পাচ্ছেন না। তাই উনি তিন্নির হাতটা ধরে বললেন, কোথায় পুড়ে গেছে রে? আমি তো কিছুই দেখছি না। তিনি চিৎকার করে হাত টেনে নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আর আজ এক সপ্তাহ হলো তিন্নির সাথে রোজ এসব হচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার যে দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, আর দাগের সাথে ব্যথাও আর থাকে না। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত দাগ চিকিৎসা করে যন্ত্রণায় ডাক্তারের কাছে যেয়ে কোনো লাভ হয়নি। আর সবার মতো ডাক্তারও এর কোনো পোড়া দাগ দেখতে না পেয়ে একটা মানসিক রোগ বলে চালিয়ে দিলেন। আজ রাতে তিনি ঠিক করলো সে আজ ঘুমাবে না। জেগে থেকে দেখবে কে মাঝরাতে ওর কাছে আসে। প্ল্যান মতো ও জেগে আছে, কিন্তু রাত 2টার দিকে একটা মিষ্টি গন্ধ নাকে এলো ওর। আর সেই গন্ধের তীব্রতায় ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। আর ঘুমানোর কিছুক্ষণ পর আবার শুরু হলো সেই পাশবিক অত্যাচার। আর তিন্নিকে অবশ্য শরীর নিয়ে সব কিছু সহ্য করতে হলো। এভাবে 2 রাত গেল। 2 রাতে খেয়াল করলো যে রাত 2টোর দিকে একটা মিষ্টি গন্ধ আসে, যার তীব্রতায় ও ঘুমিয়ে যায়। তিন্নির কাছে খুব গন্ধটা চেনা মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় পেয়েছে। এই 2 দিন ভালোভাবে বুঝতে পেরেছে যে রাতে জেগে থাকা কোনোভাবেই সম্ভব না। তাই এবার ঠিক করলো রুমে ভিডিও ক্যামেরা অন রাখবে। আজ রাতের প্ল্যান অনুযায়ী ক্যামেরা অন রেখে ভয়ে ভয়ে আগেই শুয়ে পড়লো। আবার রোজ রাতের মতোই সব হলো ওর সাথে। সকালে উঠে অনেক ফ্রেশ হয়ে ও ফোনটা হাতে নিল। নিয়ে একটু অন করে যা দেখলো তাতে ওর মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। ও দেখলো একটা অন্ধকার কালো ছায়া ওর ঘরের আয়নার ভেতর থেকে বের হলো। সেই অন্ধকার ছায়া এসে আস্তে আস্তে ওর জামা কাপড় খুলে ওর সাথে মিলিত হতে লাগলো। আর সেই ছায়ামানব যেখানে স্পর্শ করছে সেখানেই পুরো ঝলসে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ওটা তিন্নিকে ছেড়ে দিয়ে বাইরের দিকে চলে গেল। আর ও যাওয়ার সাথে সাথে দরজার দিকে রক্তমাখা পায়ের ছাপ রেখে গেল। ভিডিওটা শেষ হওয়ার মুহূর্তে একজন জোরে চিৎকার করে উঠল, আর সাথে সাথে তিন্নির হাতে থাকা মোবাইলটা ব্লাস্ট হয়ে কাজগুলো হাতের মধ্যে ঢুকে গেল। চিৎকার শুনে মা দৌড়ে ঘরে এসে দেখলো এই অবস্থা। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেয়ে কাজ বের করে হাতে 2টো সেলাই পরার পর ব্যান্ডেজ করে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে ওই একবার আয়নার দিকে দেখলো, তারপর নিজের খাটে বসে পড়ল। নিবিড় ওর সাথে আছে। নিবিড় অনেক রকমের গল্প করছে তিন্নির মন ভালো করার জন্য, আবার জানতে চাইছে এসব কী করে হলো। কিন্তু নিবিড় তিন্নির কোনো কথাই কান দিতে পারছে না। ও আসার পর থেকে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে আজ হয়তো এই অবস্থায় এতটা খারাপ হতো না। এই মুহূর্তে সে আয়নাটাকে ভেঙে তছনছ করে দিত। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। নিবিড়ের দিকে তাকিয়ে বলল, তুমি জানতে চাও তাই না,
কিভাবে এসব হলো? আর এটাও জানতে চাও যে আমি আজকাল অন্যমনস্ক হয়ে গেছি কেন? আমি তো আরও আগেই জানতে চেয়েছিলাম তিন্নি, কিন্তু তুমি কিছুতেই আমাকে বললে না সেদিন। আজ যখন নিজে থেকে বলতে চাইছো, বড় শুনছি। তবে একটা শর্ত আছে, আমার ঘরে এই আয়নাটা এই মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে হবে তোমাকে। কিসব পাগলের মতো কথা বলছো তুমি? আয়না ভেঙে কি হবে শুনি? ওই আয়নার ভেতরে আছে সে অশুভ শক্তি। তোমার বিশ্বাস না হলে একবার ভাঙার চেষ্টা করে দেখো। আমি জানি তুমি পারবে না। এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখে একটা মৃদু হাসি এনে তিন্নি নিবিড়ের দিকে তাকালো। নিবিড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিন্নিকে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার সামনে আয়নাটা ভেঙে তোমার সব ভুল ধারণা দূর করে দেব। কিন্তু কি দিয়ে ভাঙা যায় বলো তো? দরজার বাইরে দেখো একটা লোহার রড রাখা আছে, ওটা দিয়ে চেষ্টা করে দেখতে পারো। তিন্নির বলা শেষ না হতে নিবিড় রডটা এনে আয়নার উপর মারতেই আয়না ভেঙে গেল। আর কয়েকবার আঘাত করে তিন্নিকে বলল, এবার প্রমাণ হলো তাহলে তোমার ধারণা ভুল ছিল? তিন্নি অনেক হাসি খুশিভাবে উত্তর দিল, আজ আবার প্রমাণ হলো তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার জন্য কতটা করতে পারো। দূর পাগলি বউ আমার, এতটুকু আবার করতে পারবো না নাকি তোমার জন্য? আর এর আগেও আরও কত বড় কাজ করেছি তোমার, নিশ্চয় সেটা ভুলে যাওনি। তা কি কখনো ভোলা সম্ভব? সব কিছু মনে আছে আমার। আর তোমার সেই প্ল্যানের কারণে আজ আমরা আবার একসাথে। এখন বিশ্রাম নাও, আমি আসি। নিবিড় চলে যাওয়ার পর তিন্নি মুচকে এসে আয়নাটার দিকে তাকালো আর বলল, এবার তোমার সব খেলা শেষ। অনেক কষ্ট দিয়েছো এতদিন, কিন্তু আজ তুমি ধ্বংস হয়ে গেছো। নিজের অজান্তে অনেকক্ষণ হাসলো তিন্নি। আর হাসতে হাসতে একটাবারও বুঝতে পারল না যে ওর হাসির সাথে আরও একজন তাল মিলিয়ে হাসছে। সেদিন রাতে বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল ও। সকালে উঠে যখন দেখলো কাল রাতে সে ছায়ামানব ওর কোনো ক্ষতি করতে পারেনি, তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। প্রতিদিন সকালের মতো আজও সকালে নিবিড়কে ফোন দিতে তিন্নির আগে আগে গুড মর্নিং বলল। কিন্তু নিবিড় কণ্ঠ আতঙ্ক। ও বলল, তিন্নি, কাল রাতে আমার সাথে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, যেটা স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছি না। কাল তোমাদের বাড়ি থেকে ফিরে আসার পর থেকে আমার মনে হচ্ছিল আমার সাথে সবসময় কেউ যেন আছে। পাশের ঘরে আওয়াজ পেয়ে দেখি কেউ নেই। আমার বাথরুমের শাওয়ার একা একা অন। সব কিছুই হ্যালুসিনেশন বলে মানলাম, কিন্তু এত দূর বলে নিবিড় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তিন্নি এতক্ষণ এত কিছু মনোযোগ দিয়ে শুনছিল আর সবটাই বিশ্বাস করছিল, কারণ ও নিজেও অস্বাভাবিক অনেক ঘটনার সম্মুখীন হয়েছে এই কয়েকদিনে। তাই তিন্নি এবার জিজ্ঞাসা করল, কিন্তু কি নিবিড়? কিন্তু কাল রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে কারো জোরে চিৎকার শুনে ঘুম ভেঙে বুঝতে পারলাম এটা স্বপ্ন না, সত্যি কেউ চিৎকার করেছিল। সে বলেছিল, বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। কি আকুতি ছিল সেই কণ্ঠে। আমি সেই কণ্ঠর আওয়াজ অনুসরণ করতে করতে এগিয়ে গেলাম। কিছুটা আগানোর পর বুঝতে পারলাম আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছে। কাছাকাছি যেতে দেখলাম আগুন। আমার রান্নাঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে। সেই আগুনের ভেতরে কেউ একজন চিৎকার করছে আর তার ডাকেই আমি বসলাম। কিন্তু হঠাৎ এরকম পরিস্থিতি দেখে আমার মাথা কাজ করছিল না কি করব। সেই সময় লোকটি বেরিয়ে এলো আগুনের ভেতর থেকে। ওর শরীর থেকে চামড়া গলে গলে পড়ছে, আমার কাছে আসছে আর আমি পেছনে সরে গেছি। কি বীভৎস তার চেহারা! হঠাৎ একটা তীব্র নাকে গন্ধ আসতে আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আর আজ সকালে ঘুম ভেঙে উঠে দেখলাম রান্নাঘরে বাইরে পড়ে আছি। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক, কোনো কিছুই পুড়ে যায়নি। তবে আমি এখানে কেন পড়েছিলাম? কেন এটা? কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হচ্ছে এটা স্বপ্ন ছিল না তিন্নি, সব সত্যি ছিল। সবটা শুনে তিন্নির ভেতরে একটা ভয়ের স্রোত বয়ে গেল। মনে পড়ে গেল 1 মাস আগের কথা। তিন্নি আর নিবিড়ের পরিচয় ছিল কলেজ লাইফ থেকেই। দুজন দুজনকে পছন্দ করতো আর বিয়ে করবে বলে ঠিক করেছিল। ভার্সিটিতে উঠে তিন্নির বিয়ে ঠিক হলো নীলের সাথে। আর তখনই নিবিড় বেকার। কিন্তু তিন্নির বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারল না। তিন্নির বিয়ে হয়ে গেলেও নীলের সাথে। বিয়ের পর নীলকে অনেক চেষ্টা করেও যেন মানতে পারছিল না তিন্নি। নীল ছিল অনেক বড় একটা কোম্পানির মালিক, আর সেজন্য তিন্নি বিয়েতে সামান্য মত দিয়েছিল। নীল ও প্রথম দেখলো ওদের বাসর রাতে। খুব সাদাসিধে একটা ছেলে, সেটাও চেহারাটাই ফুটে ওঠে। গায়ের রং সামান্য চাপা আর চোখ একটা কালো ফ্রেমের চশমা। তিনি প্রথম দেখাতে নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল এবং চরম বিরক্ত প্রকাশ করলো। আর মনে মনে ভাবলো, আমার মতো এত সুন্দরী মেয়ে কিনা এইরকম একটা ছেলেকে ডিজার্ভ করে। এই নীলের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল একবার। দ্রুত চেঞ্জ করে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল তিন্নি।
এদিকে নীল ঠিক বুঝতে পারলো তিন্নির মনোভাব, তাই সেও জোর না করে শুয়ে পড়ল। এভাবে তিন্নি আর নীলের সংসার চলছিল। তিন্নি সারাদিন নিজের ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস এসব নিয়ে ব্যস্ত থাকতো। কাজের বুয়া সে রান্না করে দিয়ে যেত, আর সে খাবার খেয়ে নীল অফিস যেত, আবার অফিস থেকে এসে ঘুমিয়ে পড়তো। নীলের বিশ্বাস ছিল তিন্নি একদিন অবশ্যই ওকে বুঝবে পারবে, আর সেদিন ওদের সংসারে সুখের কোনো অভাব থাকবে না। বিয়ের ঠিক 1 মাস পর নীল একটা পার্টির আয়োজন করলো, যেখানে ওর সব ছোটোবেলার বন্ধুদেরকে ডাকতে হলো। তিন্নি রেডি থাকতে বলল। তিন্নি পার্টির কথা শুনে বেশ এক্সাইটেড হলে নীলের সাথে যেতে হবে ভেবে একটু বিরক্ত প্রকাশ করলো। সন্ধ্যার সময় তিন্নি একটা কালো রঙের শাড়ি পরে বেশ গার্জিয়াসভাবে সেজে বের হলো। পার্টিতে এসে ওর মন আরও ভালো হয়ে গেল, কারণ ও যেমনটা চেয়েছিল তেমনটা। সবার নজর শুধু ওর দিকে। ওর মতো এত সুন্দর মেয়ে আর একটা নেই এই পার্টিতে। মনে মনে একটা অহংকার অনুভব করলো তিন্নি। এসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের দিকে চোখ পড়তে চমকে উঠল ও। আরে এ যে ওর প্রাক্তন নিবিড়। নিবিড়ও তিন্নিকে দেখে অনেকটা চমকে গিয়েছে, আর একই সাথে মন খারাপ হয়ে গেল এটা দেখে যে তিন্নি এখন তার বেস্ট ফ্রেন্ড নীলের স্ত্রী। নিবিড় আর একবার তিন্নির দিকে দেখলো না, কিন্তু তিন্নি বারবার নিবিড়কে দেখতে লাগলো। সেই একই রকম হ্যান্ডসাম চেহারা, সেই হেয়ার স্টাইল, সব মিলিয়ে তিন্নি ডুবে গেছিল নিবিড়ের প্রতি। তাই ও ঠিক করলো যেভাবেই হোক আজ ওকে নিবিড়ের সাথে কথা বলতে হবে। একটু পর খেয়াল করলো নিবিড় একটু কোণার দিকে একটা টেবিলে একা একা বসে আছে। এবার তিন্নি এগিয়ে গেল ওর দিকে। কী ব্যাপার নিবিড়, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? তাছাড়া আর কী করা আছে বলো? আর তুমি তো এখন নীলের বিবাহিত স্ত্রী। নীলকে আগে থেকে চেনো তুমি? হ্যাঁ, নীল আমার ছোটোবেলার বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি ওর। তবে 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 ওকে ছোট থেকে খুব হিংসে হতো। সব প্রতিযোগিতায় ও আমাকে হারিয়ে দিত। আমি আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে ওকে হারাতে পারিনি, আর এবারও না। নিবিড়, এবার তুমি জিতবে। এবার হেরে যাওনি তুমি। তোমার নাম্বারটা দাও ফার্স্ট, আমি তোমার সাথে পরে যোগাযোগ করে সবটা খুলে বলবো। নিবিড় একটু ইতস্তত করলো, কিন্তু তিন্নি সেটা বুঝতে পেরে মুখে করুণ একটা ভাব নিয়ে বলল, নিবিড়, তুমি যাকে এতদিন এত ভালোবাসতে সেই তিন্নি কিন্তু একদম সুখে নেই। এবার নিবিড় নাম্বারটা দিয়ে দিল, আর তিন্নি সেটা নিয়ে দ্রুত পার্টিতে সবার সামনে মধ্যে চলে আসলো। সেদিন রাতে তিন্নির খুব মন মেজাজ খুব ভালো ছিল। ও কিছু একটা প্ল্যান করেছিল, যেটার কথা ভেবে ও মুচকে হাসছিল একটু পরপর। পরের দিন নীল অফিসে চলে গেলে তিন্নি নিবিড়কে ফোন করে তারপর মিথ্যে কান্নার অভিনয় করে। নিবিড়, বিশ্বাস করো আমি এখনও তোমাকে ভালোবাসি, কিন্তু সেদিন বাবা মা জোর করে আমাকে নীলের সাথে বিয়ে দিয়ে দিল। অবশ্য এতে আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। নীল বাবা মার ব্রেন ওয়াশ করে এই বিয়েতে জন্য রাজি করেছিল। এক নিঃশ্বাসে কথাগুলো বলল তিন্নি। নিবিড় তাও চুপ করে আছে দেখে তিন্নি বলল, আমি নীলের সাথে থাকতে পারবো না নিবিড়। ওর সাথে আমার একটুও ম্যাচ করে না। আমার সাথে শুধু তোমাকেই মানে নিবিড়, প্লিজ কথা বলো। তিন্নি এবার জোরে জোরে কাঁদতে শুরু করলো। এবার নিবিড় বলল, কিন্তু তিন্নি, আমি এখনও বেকার, কোনো চাকরি নেই আমার। তোমাকে কি খাওয়াবো? তোমার কোনো অভাব থাকবে না। আজ বিকেলে নীল আসার আগে তুমি আমার সাথে দেখা করবে। ঠিকানা আমি মেসেজ করে দেবো, সেখানে এসে তোমাকে সব বলবো। সেদিন বিকেলে তিন্নি নিবিড়ের সাথে দেখা করলো, আর ওকে একটা প্ল্যান বলল। নিবিড় যেহেতু তিন্নিকে ভালোবাসতো আগের থেকে, সেজন্য সে সেই প্ল্যানে রাজি হয়ে গেল। প্ল্যান অনুযায়ী নিবিড় নীলের সাথে দেখা করলো, আর একটা চাকরির জন্য বেশ আকুতি মিনতি করলো। আর নীল মন মানসিকতা এমনি অনেক উদার। সেজন্য সেও নিজের বন্ধুকে কোম্পানিতে চাকরি দিয়ে দিল। 1 মাস না যেতেই নীল নিবিড়ের অনেক পার্সোনাল কাজের দায়িত্ব নিতে শুরু করলো, আর আস্তে আস্তে নিবিড় কোম্পানির অনেক গোপন বিষয় জেনে গেল। প্রায় 1 মাস পর তিন্নির প্ল্যান অনুযায়ী ও সফল হলো নীলের কোম্পানিকে লসে ফেলতে। তবে লসে ফেলার ওদের উদ্দেশ্য ছিল না, ওরা চেয়েছিল নীলের সব কিছু নিজের নামে করতে। আর নীল এতটা সহজ সরল যে এক্কেবারের জন্য নিজের প্রিয় বন্ধু আর স্ত্রীর বিশ্বাসঘাতকতা বুঝতে পারল না। সেদিন সকালে নিবিড় তিন্নিকে ফোন করলো। তিন্নি, আমাদের প্ল্যান অনুযায়ী সব কাজ কমপ্লিট। কী বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি। হ্যাঁ সত্যি, এখন এই কোম্পানির অনেক কিছু আমার নিয়ন্ত্রণে। আমার নীলের অবর্তমানে সম্পূর্ণটা। নীল নিশ্চয় এসব জানে। বেশ কয়েকদিন হলো ওকে বেশ দুশ্চিন্তায় আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এইসব নিয়ে চিন্তা করছে। তবে ও এটা জানে না এর পিছনে মাস্টার মাইন্ড তুমি আর আমি। কথাগুলো শেষ করে তিন্নি আর নিবিড় দুজনে বেশ কিছুক্ষণ হাসলো। আজ ওদের সবচেয়ে আনন্দের দিন। ফোন রেখে তিন্নি পরের প্ল্যানে ভাবতে শুরু করলো। অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো নীলকে ওদের রাস্তা থেকে সরানোর জন্য। বিকালের দিকে নীল বাড়ি আসার আগে তিন্নি নিবিড়কে ফোন করলো। হ্যালো নিবিড়, একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না।
সেটা কালকেই দেখতে পাবে। আর একটা কথা, আমি জানি তুমি আমার জন্য সব করতে রাজি, তাই কালকে আমার পাশে থেকো প্লিজ। রাখছি বাই। তিনি ফোনটা কেটে দিল আর নিবিড় কিছু বুঝতে পারল না ও ঠিক কী করতে চাইছে। এদিকে তিনি নিজের করা ভয়ঙ্কর প্ল্যানের সাথে কথা ভেবে নিজের মনে মনে হাসতে লাগলো। সেদিন তিনি নিজের হাতে সব রান্না করলো। নীল অফিস থেকে ফিরেই ওকে বলল, আজ প্রথম আমি তোমার জন্য নিজ হাতে রান্না করছি, ফ্রেশ হয়ে আসো, তারপর টেস্ট করে বলে কেমন হয়েছে। নীলের কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল। ও খুশি মনে ফ্রেশ হয়ে এসে খাওয়া শুরু করলো। খেতে খেতে অনেক প্রশংসা করলো তিন্নির, আর তিন্নি শুধু মুচকি মুচকি হাসছে। খেয়ে কিছুক্ষণ পর নীলের চোখে রাজ্যের ঘুম নেমে এলো। তিন্নি এবার প্ল্যান অনুযায়ী নীলকে রান্নাঘরে নিয়ে গিয়ে কেরোসিন দিয়ে ফেলে রাখলো, আর গ্যাস লিক করে দ্রুত বের হয়ে গেল, নিবিড়ের বাসায় চলে গেল। নিবিড় সেদিন রাতে বেশ অবাক হলো এভাবে হুট করে তিন্নির চলে আসায়। তবে এই প্রথম নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সব কিছু ভুলে গেল। সেই রাত নিবিড় আর তিন্নির জন্য ছিল মধুর, আর নীলের জন্য ছিল যন্ত্রণাময়। পরের দিন সকালে নিবিড়কে পেয়ে তিন্নি নীলের বাড়িতে এলো। অনেক ভিড় দেখে নিবিড়কে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন তিন্নি নিবিড়কে সব খুলে বলল, ওকে অভিনয় করতে বলল। এভাবে পুলিশ, জনসাধারণ, এমনকি নিজের বাবা মায়ের কাছেও তিন্নি অভিনয় করে গেল। আর এদিকে নীলের লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে পোস্টমর্টম করা হলেও না, যার কারণে তিন্নি ঘুমের ওষুধ মেশানো ব্যাপারটা চাপা পড়ে গেল। আর তিন্নি গোপনে একজন পুলিশকে টাকা দিয়ে কেস ক্লোজ করিয়ে নিল। এরপর কিছুদিন পর তিন্নি মানসিকভাবে ভেঙে পড়ার নাটক চালিয়ে গেল। এভাবে 15 দিন চলার পর নিবিড় নাটকীয়ভাবে তিন্নির বাবা মায়ের কাছে নিজের পরিচয় দিয়ে তিন্নিকে বিয়ের প্রস্তাব দিল। আর তিন্নির এই মানসিক অবস্থার কথা ভেবে বাবা মাও রাজি হয়ে গেলেন। এই কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলছিল। তবে আজ প্রায় 1 মাস পর তিন্নির এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর মনে হচ্ছে সত্যি নীল ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তবে তিন্নি হেরে যাওয়ার মতো মেয়ে নয়। ও ভাবতে লাগলো কিভাবে নীলকে পরাজিত করা যায়। এবার তিনি সিদ্ধান্ত নিল নিবিড়কে সব কিছু খুলে বলবে। নিবিড়কে কল দিয়ে যাচ্ছে তিন্নি, কিন্তু কিছুতেই ফোন ধরছে না। এবার তিন্নি অনেকটা দুশ্চিন্তা হতে লাগলো। ও দ্রুত নিবিড়ের বাড়িতে যেয়ে হাজির হলো। যে অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পায় জোরে ধাক্কা দিতে দরজা খুলে গেল। দরজা খুলতে নিবিড়ের শরীর তিন্নির পায়ের সাথে হোঁচট খেল। তিন্নি দেখলো নিবিড় দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত ওর মুখে পানি ছিটে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। নিবিড় তিন্নিকে দেখে ভয়ে ধাক্কা দিয়ে অনেকটা দূরে সরে এসে দাঁড়ালো। আমার একদম কাছে আসবে না তুমি, তুমি আমাকে মেরে ফেলতে চাও আমি জানি। কী সব উল্টোপাল্টা কথা বলছো নিবিড়? আমি তোমাকে ভালোবাসি, আমি কেন তোমাকে মারতে চাইব? তুমি কাউকে কখনো ভালোবাসো না। তুমি সবাইকে মেরে ফেলবে, আর আমাকেও। কাল রাতে তো আমাকে মারতে এসেছিলে তুমি। নিবিড়ের কথা শুনে তিন্নি অবাক না হয়ে পারল না। ও বুঝতে পারছে না নিবিড় কি সব বলছে। এবার তিন্নি ওকে বুঝিয়ে বলল যে কাল রাতে ও আসেনি, ও নিজের বাড়িতে ছিল। বিশ্বাস না হলে তিন্নির মাকে ফোন করতে। নিবিড় সত্যি ফোন করলো এবং জানতে পারলো সে কাল রাতে তিন্নি আসেনি। এবার তিন্নিকে কাল রাতের কথা বলবে। ঠিক সেই সময় দেখতে পেল হুবহু তিন্নির মতো আরেকটা মেয়ে তিন্নির পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর নিবিড় হাত দেখিয়ে জোরে চিৎকার করার সাথে সাথে তিন্নির পেছনে তাকাতে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু তিন্নি তাও নিবিড়ের কথা বিশ্বাস করলো না, কেননা সে নিজেও অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী। তাই তিন্নি ওকে বলল, নিবিড় এই মুহূর্তে এখান থেকে চলো, তোমার সব কথা আমাদের বাসায় যেয়ে শুনবো। তিন্নির বাসায় এসে নিবিড় বলা শুরু করলো, কাল রাতে আমি পরশু রাতের ঘটনা নিয়ে ভাবছিলাম, হঠাৎ সেদিনের মতো চিৎকার কানে আসলো। আমি ঠিক করলাম আজ আর দেখতে যাব না, বরং নিজের ঘরে থাকবো। আমি অন্য পাশে শুয়েছিলাম, হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে ডাকলো কেউ। আর সেটা কেউ নয়, বরং হুবহু তোমার মতো দেখতে একটা মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই সময় হঠাৎ এখানে কেন, আর কেই বা দরজা খুলে দিল? তখন মেয়েটি হাসতে হাসতে শুরু করলো ভয়ঙ্করভাবে। সেই হাসি এতটা ভয়াবহ ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এবার মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম ওর চোখের কোনো মনি নেই। ও আমার দিকে এগিয়ে আসছে, আমি ছুটে পালিয়ে আসলাম। ও আমার সামনে পিছনে আসছিল। আমি দরজায় এসে কিছুতেই খুলতে পারছিলাম না, মনে হচ্ছিল বাইরে থেকে লক হয়ে গেছিলো। এবার আমার অনেকটা কাছে আসতেই আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ি। এতটুকু বলে নিবিড় হাঁপাচ্ছিল। এবার 1 গ্লাস পানি খেয়ে বলল, তিন্নি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু একটা করতে হবে। এভাবে চলতে থাকলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তিনি এবার নিবিড়কে ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। আর এবার
নিবিড় সব কথা বিশ্বাস করলো। এবার তিন্নি বলল, আমি তোমাদের বাড়ি যাওয়ার আগে একজন সাধু বাবার খোঁজ নিয়ে এসেছি। আমরা কাল ওনার সাথে দেখা করতে যাব, আর ওনাকে সব খুলে বলবো। উনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। সেদিন নিবিড় বাড়ি ফিরে গেল না। সেদিন ওদের সাথে তেমন কিছুই হলো না, তবে মাঝে মধ্যে মনে হচ্ছিল ওদের সাথে তৃতীয় কেউ আছে। পরের দিন সকালে তিন্নি আর নিবিড় সেই সাধু বাবার কাছে গেল। ওদের দেখে সাধু বাবা দ্রুত নিজের ঘরে চলে গেলেন। একটু পর ওনার একজন লোক পাঠিয়ে ওদের আসতে নিষেধ করে দিলেন। তিন্নি ও নিবিড় তবু হাল ছেড়ে দিল না। ওরা সাধু বাবার দরজায় যেয়ে বারবার অনুরোধ করতে লাগলো। অবশেষে উনি বাধ্য হয়ে রাজি হলেন। তবে 2 দিন পর ওদেরকে আসতে বললেন, আর আপাতত ওদের দুজনের জন্য 2টো তাবিজে দোয়া লিখে ওদের সাথে রাখতে বললেন। তিন্নি আবার নিবিড় ঘুরে এলো, আর এই 2 দিনে বিভিন্ন আওয়াজ পেল। তেমন কোনো ভয়াবহ ঘটনা ওদের সাথে ঘটেনি। 2 দিন পর ওরা গেল আবার ওনার কাছে। ওদেরকে দেখে উনি বললেন, তোমরা তো নিজেদের পাপের শাস্তি পাচ্ছ, আর তোমাদের সাথে যেটা হচ্ছে সেটা তো ভুল কিছু না। তবে কেন এসেছো আমার কাছে? আমি তোমাদের কোনো সাহায্য করতে চাই না। এসব শুনে তিন্নি আর নিবিড় দুজনে বেশ বুঝতে পারলো যে সাধু বাবা সব কিছু আগের থেকে জেনে গিয়েছে। তাই ওরা অনেক ভয় পেয়ে গেল। এবার তিন্নি কাঁদতে কাঁদতে বলল, আমরা আমাদের ভুল শুধরে নিতে চাই, বাঁচতে চাই। আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না। আমাদের যা যা করতে বলবেন আমরা তাই তাই করতে রাজি। এবার নিবিড় হাতে পায়ে ধরতে লাগলো। অবশেষে সাধু বাবা ওদের সাহায্য করতে রাজি হলেন। উনি বললেন, একটা উপায় আছে, তবে তাতে তোমরা বাঁচবে কিনা আমি নিশ্চিত নই। কেননা তোমার স্বামী নীলের আত্মা ছিল নির্দোষ এবং নিষ্পাপ, আর তুমি যে পাপ করেছো তাকে হত্যা করে তার কাছে এই শাস্তি সামান্য। তবে তিনি এবার অনেক বেশি ভয় পেয়ে গেল। ও উত্তেজিত হয়ে বলল, তবে কি উপায় আছে, দয়া করে বলুন আমাদের। তবে তোমরা যদি বিয়ে করো তবে ওই আত্মা সহজেই তোমাদের ক্ষতি করতে পারবে না, আর আস্তে আস্তে দূরে সরে যেতে বাধ্য হবে। কিন্তু আমাদের তো বিয়ে আরও 3 মাস পরে। আমি নিশ্চিত নই ও তোমাদের বিয়ে হতে দেবে কি না, তবে একটা সমাধানই আছে। আমার আর কিছু বলার নেই তোমাদের। এই বলে সাধু বাবা চলে গেলেন, আর তিন্নি আর নিবিড় চিন্তায় পড়ে গেল এত দ্রুত বিয়ের আয়োজন করা নিয়ে। বাড়ি গিয়ে ওরা ঠিক করলো 1 সপ্তাহের শেষে বিয়ের আয়োজন করবে। তবে এই সপ্তাহ ওদের অনেক সাবধানে থাকতে হবে। ওরা প্রথম অনেক সাবধান থাকলো, আর এক মুহূর্তের জন্য সেই তাবিজ 2টো কাজ ছাড়া করলো না। 2 দিন পর ওদের ভয় অনেকটা কেটে গেল। তিন্নি আর নিবিড় একসাথে বিয়ের শপিং করার জন্য বের হতেই তাই দুজনে রেডি হলো। তিন্নি মনে মনে ভাবলো, এই তাবিজটা দেখতে এমনিতেও অতটা ভালো লাগে না। তাছাড়া দিনের বেলা হয়তো নীলের আত্মা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তিন্নি তাবিজটা খুলে রেখে দিল। শপিং করতে করতে তিন্নি ওয়াশরুমে গেল। নিবিড় বাইরে অপেক্ষা করছিল। তিন্নি বের হওয়ার আগে হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল, বিয়ের এত তাড়া তোমাদের? পেছনে ফিরে তিন্নি দেখলো আয়নায় নীলের প্রতিবিম্ব। এবার ও চিৎকার করে উঠল, আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। নিবিড় ভেতরে এসে দেখলো তিন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক ডাকাডাকির পর ওর জ্ঞান না ফেরার কারণে নিবিড় দ্রুত ওর বান্ধবী সীমার হসপিটালে নিয়ে গেল। তিন্নি পরীক্ষা করে সীমা রিপোর্ট নিয়ে নিবিড়ের কাছে আসলো। নিবিড়, তোর ওয়াইফ তো প্রেগনেন্ট সম্ভবত। সীমার কথা শুনে নিবিড় নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বলল, সীমা, তিনি আর আমার এখনও বিয়ে হয়নি, আর আমরা সেভাবে কাছাকাছি কখনো আসিনি। তবে ওর আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু আমার জানা মতে তিন্নি সেই ছেলেটাকে কোনোদিন মেনে নিতে পারেনি। কাছে যাওয়া তো দূরের কথা, আর 1 মাস হলো তো মারা গেছে। তবে কি তিন্নি আমাকে মিথ্যে বলেছিল? আমি আজই ওকে জিজ্ঞাসা করব। না নিবিড়, আজ বলিস না। রিপোর্টে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি আমি। ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ হলেও সেখানে অনেক কালো ধোঁয়ার মতো কোনো কিছুই স্পষ্ট নয়। আর আরও অদ্ভুত ব্যাপার, এটা কোনো ভ্রূণের বয়স 9 মাস দেখাচ্ছে, অথচ তিন্নির পেট বাড়েনি, আর আমরা কোনো স্পষ্ট অবয়ব দেখতে পাচ্ছি না। আমরা এটা নিয়ে একটা কমিটি গঠন করে আলোচনা করে তোকে সব জানাচ্ছি। নিবিড় তিন্নিকে নিয়ে বের হলো, তবে প্রেগনেন্সির ব্যাপারে কিছু বলল না। তিন্নিকে বাসায় রেখে সিদ্ধান্ত নিল সাধু বাবার কাছে যে সব কিছু বলবে। কিন্তু যে যা দেখলো তাতে ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। ও দেখলো সাধু বাবার গলা থেকে মাথা আলাদা হয়ে আছে। নিবিড় ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলো। এসে তিন্নিকে সব খুলে বললে সেও অনেক ভয় পেয়ে গেল। ওরা ঠিক করলো আজ বিকেলে বিয়ের ব্যবস্থা করবে। সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল। সন্ধ্যার আগে তিন্নি আর নিবিড়ের বিয়ে সম্পূর্ণ হলো, আর বিয়েতে কোনো বিপদ ঘটেনি। তিন্নি আর নিবিড় দুজনে অনেক খুশি। অনেক রাত হয়েছে, চারিদিকে শুনশান নীরবতা। তিন্নি নিবিড়ের জন্য নিবিড়ের ঘরে অপেক্ষা করছে। বিয়ে সন্ধ্যার
করে সন্ধ্যার পর ওরা নিবিড়ের বাড়িতে চলে এসেছে। নিবিড় বারান্দায় দাঁড়িয়ে সীমাকে ফোনে ট্রাই করছে, কিন্তু সীমা কিছুতেই ফোন তুলছে না। নিবিড় ঘরে ঢুকবে সেই সময় ও কল ব্যাক করলো। হ্যালো নিবিড়, আমি মনে হয় আর বাঁচবো না, তবে মারা যাওয়ার আগে তোকে বলে যাচ্ছি তিন্নি প্রেগনেন্ট, তবে 8-10টা স্বাভাবিক মেয়ের মতো না। ওটা কোনো অশরীরী সন্তান, আর সেই সন্তান যদি জন্ম নেয় তাহলে সেই আত্মা আরও বেশি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। তিন্নি বেঁচে থাকলে সেই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। তুই এত জানলি কিভাবে? সে এসেছিল, আমি তাকে চিনি না, একটা ছেলে ছিল, তবে বীভৎস চেহারা, আগুন ঝলসানো পুরো শরীর। সে আমাকে বলতে এসেছিল আমি যেন বলি যে তিন্নি প্রেগনেন্ট নয়, তবে সেই সন্তানের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। কিন্তু আমি যখন রাজি হলাম না, সে আমার সারা শরীরে আগুন জ্বালিয়ে চলে গেল। আমি চিৎকার করছি কিন্তু কেউ শুনছে না, আমি মরে যাব। হ্যালো সীমা, শোন, তোর কিছু হবে না। তুই আমার এত বড় উপকার করলি, আমি তোকে বাঁচাতে আসছি। হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। নিবিড় বুঝতে পারলো সীমা সত্যি অনেক বিপদে আছে। ও তিন্নিকে কিছু না বলে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেল, কিন্তু সীমার বাড়ি পৌঁছে দেখলো অনেক দেরি হয়ে গেছে। সীমার আধা পোড়া লাশ নিয়ে বের হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। চারিদিকে অনেক মানুষ। নিবিড় অনেক কষ্ট হচ্ছে ওদের অবস্থা দেখে। সীমার এমন অবস্থা হলো ভেবে হঠাৎ করে ওর মনে হলো তিন্নিকে কিছু বলে আসা হয়নি। তার চেয়ে বড় কথা যে তিন্নি বাড়িতে একা একা আছে। নিবিড় দ্রুত আবার বাড়ি ফিরে এলো। অনেক বেশি রাত হয়ে গিয়েছে। এসে দেখলো তিন্নি আগের মতোই করে বসে আছে। নিবিড় আসতে টেবিলের উপর থেকে দুধের গ্লাস নিয়ে বলল, বাইরে থেকে এসেছো, একটু রাস্তা পার করে অনেক ক্লান্ত তুমি, এই দুধটা খেয়ে বিশ্রাম নাও। তিন্নি বিশ্রাম পড়ে নিচ্ছে। আগে শোনো কত বড় ঘটনা ঘটে গেছে। আমি সবটা পরে শুনবো, আগে এটা খেয়ে নাও। প্রায় জোর করে খাইয়ে দিল তিন্নি। দুধ খাওয়ার 2-3 মিনিট পর নিবিড়ের খুব ঘুম পেয়ে গেল। ও বলল, তিন্নি কাল তোমাকে সব কিছু খুলে বলবো, আজ খুব টায়ার্ড লাগছে। এই বলে নিবিড় শুয়ে পড়ল। পরদিন সকালে তিন্নি নিজেই পুলিশকে ফোন দিল। পুলিশ বাড়িতে ঢুকতে একটা পোড়া পোড়া গন্ধ পেল। নিবিড় ঘরে যেয়ে দেখলো তিন্নি নিবিড়ের লাশ নিয়ে বসে আছে। সম্পূর্ণ শরীর কেরোসিন দিয়ে আগে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই শরীরে কয়েকবার চাকু দিয়ে আঘাত করেছে তিন্নি। এমনকি পুলিশ চলে এসেছে, তাও আঘাত করেই চলছে। পুলিশ তাড়াতাড়ি করে তিন্নিকে উঠিয়ে আনলো আর লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। এবার আর লাশের অবস্থা আগের মতো খারাপ ছিল না, তাই পোস্টমর্টম করা হলো। আর জানা গেল যে নিবিড়কে খুন করার আগে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। সমস্ত প্রমাণ তিন্নির বিরুদ্ধে যাওয়ায় ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। তিন্নির যাবজ্জীবন কারাদণ্ড হলো। তবে প্রতি রাতে নীলকে দেখতে পেত। ওর খুব কাছে এসে ওকে টাচ করতো, আর তিন্নি যন্ত্রণায় কাঁদতে থাকতো। এভাবে 1 সপ্তাহ যাওয়ার পর সবাই ধারণা করলো যে তিন্নি পাগল হয়ে গেছে। সেজন্য ওকে মেন্টাল আইসিলামে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার 2 দিন পর তিন্নি গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করলো। অনেক কিছু রহস্যই থেকে গেল। প্রতিশোধের আগুন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।